যে ভারতের সেনাপ্রধান বিশ্বাস করে ভারতের সেনাবাহিনীর মধ্যে এবং বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে সম্পর্ক অত্যন্ত শক্তিশালী এবং ভারতের সেনাপ্রধানের দাবি অনুযায়ী ভারতের সেনাবাহিনী বাংলাদেশের সেনাবাহিনীর সাথে সার্বক্ষণিক নোটের মাধ্যমে যোগাযোগ রক্ষা করে চলেছে। তাই সেনাপ্রধানের কাছে, বাংলাদেশ সেনাপ্রধান জেনারেল ওয়াকারের কাছে আমার প্রশ্ন, এই সেনাবাহিনীকে জনগণও প্রত্যাশা করে না, আমরাও প্রত্যাশা করি না, সেনাবাহিনীর সদস্য হয়ে পড়ি না। আমি তো বলবো আমাদের দেশের সবচেয়ে বড় টেররিস্ট হচ্ছে আরএসএস এবং ইসকন। ইন্ডিয়ান সেনাপ্রধানের স্টেটমেন্টকে এবং এটাকে স্ট্রংলি প্রতিবাদ করা উচিত এবং হি শুড সে সরি। আসিয়া একটা কিশোরী যে নির্মমভাবে ধর্ষিত হয়েছে এবং তাকে খুনের চেষ্টা করছে। সেনাপ্রধান ভারতের সেনাপ্রধানের সাথে নিয়মিত যোগাযোগ রাখতেছেন, তিনি প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব পালন করতেছেন। তিনি যে দায়িত্ব পালন করতেছেন তিনি কি ডক্টর ইউনূসের অনুমতি নিয়েছেন কিনা এমন মন্তব্য করেছেন সাবেক একজন সেনা সদস্য দেলোয়ার হোসাইন। পাশাপাশি সেনাপ্রধানকে নিয়ে দিয়েছেন নতুন তথ্য। দর্শক, আলোচনা শুনে বুঝতে পারবেন ডক্টর ইউনূসকে বাদ দিয়ে সকল কার্যক্রম পরিচালনা করছে বর্তমান সেনাপ্রধান। দেশপ্রেমিক বাংলাদেশি, দেশে বিদেশে যে যেখানে আছেন, আসসালামু আলাইকুম। মরহুম শের বাংলা একে ফজলুল হক বলেছিলেন, ভারতের দাদারা যখন আমার প্রশংসা করবে তখন বুঝে নেবে আমি দেশের বিরুদ্ধে কাজ করছি। আর আমরা এখন দেখতে পাচ্ছি ভারত বা ভারতের দাদারা আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারের প্রশংসা করছেন এবং আমাদের সরকার প্রধান মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের বিরোধিতা করছে। গত পরশুদিন ভারতের সেনাপ্রধান উপেন্দ্র বলেছে যে বাংলাদেশের সরকার পরিবর্তন হলে ভারতের সাথে বাংলাদেশের সুসম্পর্ক হবে। তার মানে বোঝা যাচ্ছে তাদের ধারণা নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে, যারা আওয়ামী লীগের বি টিম, এবং তাদের মাধ্যমে ভারত আবার বাংলাদেশে আধিপত্য বুঝে নেবে। বর্তমানে প্রফেসর ইউনূস ভারতের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। সুতরাং সমগ্র বাংলাদেশি ছাত্র জনতা ও দেশপ্রেমিক সকল বাংলাদেশি আমরা প্রফেসর ইউনূসকে সমর্থন করি এবং আমরা সংস্কার ছাড়া নির্বাচন চাই না ও হতে দিব না। ভারতের এনডিটিভিতে প্রকাশিত ভারতের সেনাপ্রধানের বক্তব্য এখানে দেখানো হয়েছে, যেখানে ইংরেজির বাংলা অর্থ দাঁড়ায় যে ভারতের সেনাপ্রধান বিশ্বাস করে ভারতের সেনাবাহিনীর মধ্যে এবং বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে সম্পর্ক অত্যন্ত শক্তিশালী এবং ভারতের সেনাপ্রধানের দাবি অনুযায়ী ভারতের সেনাবাহিনী বাংলাদেশের সেনাবাহিনীর সাথে সার্বক্ষণিক নোটের মাধ্যমে যোগাযোগ রক্ষা করে চলেছে। তাই সেনাপ্রধানের কাছে, বাংলাদেশ সেনাপ্রধান জেনারেল ওয়াকারের কাছে আমার প্রশ্ন, আপনি কি বাংলাদেশ সরকার প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস, যিনি আবার বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রীও, ওনার অনুমতি সহকারে কি আপনি ভারতের সাথে এই যোগাযোগ রক্ষা করে চলেছেন নাকি অনুমতি ছাড়াই? যদি অনুমতি ছাড়া ভারতের সাথে গোপনে ব্যক্তিগত স্বার্থে এবং বাংলাদেশ বিরোধী কোনো ষড়যন্ত্রে লিপ্ত থেকে যদি এই যোগাযোগ আপনি রক্ষা করে চলেন, তা সম্পূর্ণ দেশদ্রোহিতা, যার শাস্তি মৃত্যুদণ্ড। ভারত সরকার এবং ভারতের প্রতিরক্ষা মন্ত্রী কেউই প্রফেসর মোহাম্মদ ইউনূসকে চায় না। সুতরাং বাংলাদেশের জনগণের সন্দেহ যে এহেন অনুমতি প্রফেসর ইউনূস বা প্রতিরক্ষা মন্ত্রী আপনাকে দিতে পারে না ভারতের সেনাবাহিনীর সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করার জন্য। আশা করি আপনার বক্তব্য প্রধান উপদেষ্টা বরাবর আপনি পরিষ্কার করবেন জনতার সম্মুখে। ভারতের ফরেন অ্যাফেয়ার্স মিনিস্ট্রির মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন যে বাংলাদেশে একটা অংশগ্রহণমূলক
শান্তিপূর্ণ স্থিতিশীল একটা নির্বাচন চায় এবং তার মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার চায়। অথচ এই বদমাইশ 7ই জানুয়ারি নির্বাচনের পরে বলেছিল যে বাংলাদেশে কী ধরনের কেমন নির্বাচন হবে তা বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় এবং তা নিয়ে সে কোনো বক্তব্য দিতে চায় না। শুধু তাই নয়, ভারতের প্রতিরক্ষা মন্ত্রী গাধানাথ সিং বলেছে একই কথা, যে বাংলাদেশে অংশগ্রহণমূলক শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন চায় এবং তারা একটা গণতান্ত্রিক সরকার চায়। অথচ এই বদমাইশগুলাই গত 16টা বছর বাংলাদেশে গায়ের জোরে পড়ে একদলীয় মাঝরাতের নির্বাচন করিয়েছে আওয়ামী লীগকে দিয়ে এবং 16 বছর স্বৈরাচারী সরকারকে বহাল রেখেছে বাংলাদেশ এবং জনগণের উপর অত্যাচার চালাতে এবং বাংলাদেশে আধিপত্য বিস্তার করতে। আজকে তারা অন্য সুরে কথা বলছে। এই ভারতীয় বদমাশগুলাকে বাংলাদেশের 18 কোটি জনগণ এদেরকে জুতা পেটা করবে। বাংলাদেশের যেখানেই পাবেন এদেরকে, ভারতীয় বদমাশগুলাকে এদেরকে জুতা মেরে বাংলাদেশের সীমানা থেকে বাইরে বের করবেন। এবং যারাই বাংলাদেশের ভিতরে থেকে ভারতের গোলাম হয়ে মির্জাফর হয়ে বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণের বিরুদ্ধে বেইমানি করে চলেছে, তাদের একজন একজন করে প্রকাশ্যে বের করে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে দেশদ্রোহিতার সাজা দেওয়া হবে ইনশাল্লাহ। এবং যারাই আজকে দ্রুত নির্বাচন চাইছে, বাংলাদেশের 18 কোটি জনগণ, আপনারা নিজ হাতে জুতা নিয়ে এদেরকে না বলুন। বাংলাদেশের 1500 অথবা তার চেয়ে বেশি ছাত্র জনতা জীবন দিয়েছে সংস্কার করতে, বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, শিক্ষাক্ষেত্র সকল ক্ষেত্রে সংস্কারের জন্য, যা গত 54 বছরে পৌঁছতে বিশেষ করে গত 16 বছরে ভারতীয় হস্তক্ষেপে এবং আওয়ামী নষ্টামিতে এমনভাবে ধ্বংস করা হয়েছে, যা সংস্কার না করে বাংলাদেশের পক্ষে, বাংলাদেশের জনগণের পক্ষে আর সামনে আগানো সম্ভব নয় এবং ভবিষ্যৎ খুব অন্ধকার। তাই যে কোনো মূল্যের বিনিময়ে প্রয়োজনে আবারও রক্ত দিয়ে হলেও এই নির্বাচনকে বাধা দিতে হবে, যতদিন পর্যন্ত বাংলাদেশের সংস্কার সম্ভব না হয় বা সংস্কার সম্পন্ন না হয়। তা লাগুক 3 বছর 4 বছর, বাংলাদেশের জনগণ তা মাথা পেতে স্বীকার করে নেবে যে বাংলাদেশের সংস্কার সবার আগে প্রয়োজন। আজকে এই বিএনপির বিক্রি হওয়া মির্জাফরগুলা, বিএনপির মির্জাফর নেতাগুলা যারা ভারতের কাছে বিক্রি হয়ে গেছে, চরিত্রহীন নেতাগুলা, এরা বেগম জিয়াকে আর তারেক রহমানকে বিদেশে পাঠিয়ে মাইনাস করে দিয়েছে। মাইনাস করে এখন তারা ভারতের নির্দেশে বাংলাদেশে ভারতের হুকুমে তারা লাফাচ্ছে দ্রুত নির্বাচনের জন্য। তা বাংলাদেশের জনগণ কখনোই মেনে নেবে না। অথচ দেখুন, যখন আমি কথা বলছি, এখনো ভারত বেগম জিয়াকে জঙ্গি মাতা হিসাবে প্রমাণ করার চেষ্টা করছে। লাল দাগের ভিতরে লেখাটা দেখুন, খালেদা জিয়াকে কি করে জঙ্গি মাতা বানানোর চেষ্টা করছে ভারত। বলছে বেগম জিয়ার সময় পরেশ বড়ুয়াকে বাংলাদেশে স্থান দিয়ে ভারতের বিরুদ্ধে জঙ্গি তৎপরতা চালাতে বেগম জিয়া সাহায্য করে। যখন ভারত এহেন ডাহা মিথ্যা কথা প্রচার করছে এখনো, ঠিক তখনই মা এবং ছেলেকে বাংলাদেশ থেকে বিদেশে রেখে এই ভারতের গোলামের বাচ্চা গোলামগুলা তারা বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের ভিতরে বসে ভারতের গোলাম হয়ে, মির্জাফর হয়ে বাংলাদেশের বিরুদ্ধে তারা জঙ্গি তৎপরতা চালাচ্ছে। তাই আমি বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের প্রতি এই রমজান মাসে আহ্বান জানাবো, এইসব পাপী চরিত্রহীন বিএনপি নেতাদের আদেশ নির্দেশ শুনে ইহকাল ও পরকালে পাপী হবেন না। আপনারা গত 16টা বছর অমানসিক অত্যাচারিত হয়েছেন, বনে জঙ্গলে ধান খেতে ঘুমিয়েছেন, পরিবার হারিয়েছেন, সংসার, ব্যবসা বাণিজ্য, চাকুরি সব হারিয়েছেন, জেল খেটেছেন, কিন্তু
আপনাদের নেতারা হাসতে হাসতে 7 দিন 8 দিন জেলের ভিতরে আনন্দ করে তারা হাসি খুশি বেরিয়ে এসে আবার আওয়ামী লীগের সাথে মিলিত হয়েছে, গোপনে তারা পার্টি করেছে। আজকে এই শহীদ জিয়ার তৈরি করা বিএনপিকে এই মির্জাফর দেশদ্রোহীরা, এই সালাউদ্দিন, মির্জা ফখরুল, এই আব্দুল আওয়াল মিন্টু, আমির খসরু, এরা সবাই আজকে শহীদ জিয়ার বিএনপিকে সম্মানের তলানিতে নিয়ে এসেছে, সমস্ত মানুষের কাছে, বাংলাদেশের মানুষের কাছে ঘৃণার পাত্র করে তুলেছে। সুতরাং তৃণমূলের নেতা কর্মীদের কাছে আমি সেই দৃষ্টি থেকে বলছি, আপনারা এহেন মির্জাফরদেরকে প্রত্যাখ্যান করুন। আপনারা এইসব বদমাশগুলো যদি দ্রুত নির্বাচন চায়, আপনারা তার সঙ্গ দেবেন না। আপনারা যেই দলেরই হন না কেন, জামাত হন, বিএনপি হন, যারা ইমানদার, যাদের দেশপ্রেম আছে, তারা প্রফেসর মোহাম্মদ ইউনূসকে সহায়তা করুন সংস্কার কাজে। আজকে যেই বাহিনী প্রধান হোক না কেন, যত বড় চ্যাম্পিয়ন হোক না কেন, তাদের সামনে আরো খারাপ দিন আসছে। মনে রাখতে হবে, ডোনাল্ড ট্রাম্প কিন্তু লুজারদের সঙ্গ দেয় না। তারা, ডোনাল্ড ট্রাম্প সবসময় যারা জয়ী, যারা বীর, তাদের সঙ্গ দেয়। ডোনাল্ড ট্রাম্প যেমন ইউক্রেনের জেলেনস্কিকে প্রত্যাখ্যান করেছে, রাশিয়াকে সমর্থন করেছে, কারণ জেলেনস্কি একটা লুজার। সমগ্র পশ্চিমা জগতের টাকা পয়সা এবং গোলাবারুদ নিয়েও সে তার লোভ এবং তার মূর্খতার কারণে আজকে ইউক্রেনটা ধ্বংসপ্রাপ্ত এবং মিলিয়ন জনগণ এবং তাদের সেনাবাহিনী নিহত হয়েছে। একইভাবে ডোনাল্ড ট্রাম্পের কাছে মোদি, এই চাওয়ালা মোদি, অশিক্ষিত মূর্খ এবং মুসলিম হত্যাকারী, মাইনরিটি হত্যাকারী, এই মোদি একটা লুজার। এই জন্য ডোনাল্ড ট্রাম্প কিন্তু মোদিকেও কোনো পাত্তা দেয় নাই এবং প্রত্যাখ্যান করেছে। এবং ডোনাল্ড ট্রাম্প প্রফেসর মোহাম্মদ ইউনূসকে গ্রহণ করেছে। সেই কারণেই ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে বড় কারিগর ইলন মাস্ক প্রফেসর মোহাম্মদ ইউনূসের যে অফার, ব্যবসায়িক অফার, তা গ্রহণ করেছে এবং ইতিমধ্যে আল্লাহর রহমতে বাংলাদেশে স্টারলিংকের প্রাথমিক পর্যায়ের কাজ শুরু হয়েছে। তার মানে আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ডোনাল্ড ট্রাম্পের এবং ইলন মাস্কের, প্রফেসর ইউনূসের প্রতি এবং সংগ্রামী বাংলাদেশের ছাত্র জনতার প্রতি তাদের সমর্থন আছে। আল্লাহ কাকে কখন কার জন্য কী হিসাবে সাহায্যে পাঠায় তা একমাত্র আল্লাহই ভালো জানেন। তাই আমি ডোনাল্ড ট্রাম্পকে এখানে মূল্যায়ন করছি না, আমি আল্লাহর রহমতকে মূল্যায়ন করছি। তাই বলছি, সামনে যারা ভারতের এবং আওয়ামী অনুগত দেশদ্রোহী মির্জাফর আছে, তাদের জন্য বড় খারাপ সংবাদ। ইলন মাস্ক বাংলাদেশে আসার পরপরই আল্লাহর রহমতে প্রফেসর ইউনূসের শক্তি আরও 10 গুণ বেড়ে যাবে। তখন যেই সব বাহিনী প্রধানরা এবং সিভিল প্রশাসন এবং অন্যান্য স্থানে যারা যারা ভারত এবং আওয়ামী অনুগত দেশদ্রোহী আছে, তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে দিয়ে জড়ো করা হবে, জেলে ভরা হবে এবং দেশদ্রোহিতার শাস্তি, ফাঁসির রশি তাদের গলায় পড়তে হবে। তাই বাংলাদেশের ছাত্র জনতাকে আমি বলছি, এই রমজান মাসে আল্লাহর কোরআন নিয়ে ওয়াদা করুন যে শেষ বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমরা ভারত এবং ভারতের কোনো দালালকে এই বাংলাদেশের মাটিতে স্থান দিব না। বাংলাদেশে প্রফেসর ইউনূসের অধীনে সংস্কার কাজ সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেব না। আমি প্রধান বিচারপতির প্রতি অনুরোধ করছি, আওয়ামীর আমলে কুইক রেন্টালের নামে যদি রাতারাতি হাজার হাজার কোটি টাকা চুরি করা হতে পারে এবং বাংলাদেশি বিদ্যুৎ না পেয়েও সেখানে একটা শিশুকে ধর্ষণের জন্য কেন 15 দিন তদন্তের সময় চেয়েছেন, কিন্তু 3 মাস কেন বিচারের জন্য সময় লাগবে? জাস্টিস ডিলেইড ইজ জাস্টিস ডিনাইড। মানে বিচার বিলম্বিত করা মানেই হচ্ছে বিচারকে প্রত্যাখ্যান করা। কেন একটা শিশুকে ধর্ষণের বিচার করতে 3 মাস সময় লাগবে? 15 দিনে তার রিপোর্ট চেয়েছেন, বাকি 15 দিনে এদেরকে ফাঁসিতে ঝোলান। তাহলে বাংলাদেশে
ধর্ষণ বন্ধ হবে। সুযোগ আল্লাহ দিয়েছে সম্মানের আপনাকে প্রধান বিচারপতি বানিয়ে। মানুষের দোয়া পাওয়ার এটা একটা উত্তম সময়। তাই মানুষের দোয়া এবং আল্লাহর রহমতের জন্য কাজ করে ইহকালে এবং পরকালে আরও সম্মানিত হন। যেই সুযোগটা সেনাপ্রধানকেও, জেনারেল ওয়াকারকেও আল্লাহ দিয়েছিলেন, কিন্তু জেনারেল ওয়াকার আওয়ামী লীগ এবং ভারতের আনুগত্য করে চলেছে এবং আল্লাহর দেওয়া শেষ সুযোগটাও উনি নিজ হাতে প্রত্যাখ্যান করেছে। আমরা এতদিন শুনেছি যে ভারতের সাহায্য ছাড়া নাকি আমাদের চলবে না। ভারতের সাথে সকল প্রকার লেনদেন প্রফেসর মোহাম্মদ ইউনূস বর্জন করেছেন। ভারতকে বাদ দিয়ে অন্যান্য দেশ থেকে সকল প্রকার আমদানি হচ্ছে। এখন গত 16 বছরের তুলনায় আল্লাহর রহমতে বাংলাদেশে প্রায় সকল প্রকার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম সবচেয়ে কম। সুতরাং আল্লাহর রহমতে প্রফেসর মোহাম্মদ ইউনূস প্রমাণ করেছেন এবং বাংলাদেশের জীবন বিসর্জন দিয়ে ছাত্র জনতা প্রমাণ করেছে ভারতের কোনো প্রয়োজন নেই। তাই আমরা সমগ্র ছাত্র জনতা এবং দেশবাসী মিলে ভারতকে আজীবনের জন্য প্রত্যাখ্যান করলাম। একটা কিশোরী যে নির্মমভাবে ধর্ষিত হয়েছে এবং তাকে খুনের চেষ্টা করা হয়েছে, তো এই ঘটনাটা আমাদের দেশে আইসোলেটেড কোনো ঘটনা না। এরকম ঘটনা বা এর চেয়েও আরো নির্মম ঘটনা আমরা দেখেছি। তো যেটা হয়েছে যে বিগত 16 বছরে আমরা এর চেয়েও আরো অনেক নির্মম এবং পাশবিক ঘটনা আমাদের আশেপাশে ঘটতে দেখেছি। তো এখন যে প্রশ্নটা হয়েছে যে এই ঘটনার সাথে রিলেট করা হচ্ছে যে এটা তত্ত্বাবধায়ক সরকারের ব্যর্থতা বা আগের সরকার ভালো ছিল, সেই ব্যাপারটা নিয়েই আমার প্রশ্ন বা সেই ব্যাপারটা নিয়ে আমি কথা বলতে যাচ্ছি, যেটা হচ্ছে যে ভালো থাকা কাকে বলে। এখন ওই আমাদের গ্রাম দেশে একটা কথা আছে যে আমার সম্মান রক্ষা হয়েছে, বাজারে বাবাকে মারতেছে কিন্তু আমাকে ধরতে পারে না। তো সেরকম যদি আমি মনে করি যে আমি সেরকম ভালো আছি, আগে আমার গণতান্ত্রিক অধিকার ছিল না, আগে আমার কথা বলার অধিকার ছিল না, আগে আমি নিজে সেনাবাহিনীতে কখন আমাকে গুম করে নিয়ে যাবে সেই নিশ্চয়তা ছিল না। তো তারপরেও যদি আমি বলি যে আগে ভালো ছিলাম, তাহলে বলবো এটা বিশেষ গোষ্ঠী বলছে এবং বিশেষ উদ্দেশ্য নিয়ে বলছে। তো এখন আসে আইন শৃঙ্খলা পরিস্থিতি, এটার একটু কিন্তু শিথিলতার এখন যে ব্যাপারগুলো খুব নিয়ে। ভালো আছি এটাও, আগে খারাপ ছিলাম এটা যেমন বলতে পারছি আমরা, এখন ভালো আছি এটাও কি বলবার সুযোগ রয়েছে? কারণ চতুর্দিকে এই যে না, ছিনতাই, আমি আমি হত্যা, আমি আমি খুন, বলবো যে ধর্ষণ এখন বেড়ে একদম যাচ্ছে, এগুলো কি স্বাভাবিকভাবে বাড়ছে নাকি এখানে অস্বাভাবিক কোনো কিছু আছে? কারণ পার্শ্ববর্তী দেশে না, কলকাতায় এটার সেরকম অস্থিরতা। কারণগুলো, হুম, হ্যাঁ, এটার কারণগুলো আপনাকে বিশ্লেষণ করলে বোঝা যাবে কেন হচ্ছে। একটা বিপ্লব পরবর্তী অবস্থায় কিছু কিছু ফ্যাক্টর কাজ করে। এই আমাদের এখানে যে 5ই আগস্টে যে বিপ্লবটা হয়েছে, তারপরে দেখেন একটা ফ্যাসিস্ট সরকার 16 বছর ক্ষমতায় ছিল, তাদের সমস্ত এলিমেন্ট গুলো কিন্তু রয়ে গেছে। আপনি সবাইকে একসাথে সরাতে পারবেন না। এই এলিমেন্ট গুলো ফেস চেঞ্জ হয়েছে কিন্তু মানুষ চেঞ্জ হয়নি, হৃদয় চেঞ্জ হয়নি। যার ফলে তারা ফেস দেখাচ্ছে একরকম, কিন্তু ভেতরে ভেতরে কিন্তু তারা কাজ করে যাচ্ছে। সেটা আপনি অস্বীকার করতে পারেন না, সেটা আমরা জানি। আমরা একটা সরকারি প্রতিষ্ঠান থেকে এসেছি, সেখানে কারা কারা কোন লাইনে কাজ করেছে এবং কারা কারা এখন এসে কি করছে, কে আগে ফ্যাসিস্ট সরকারের পক্ষে বক্তব্য দিয়েছে এখন আবার চেঞ্জ করে বক্তব্য দিচ্ছে, সেগুলো আমার কোর্সমেট, আমার জুনিয়র, আমার সিনিয়র, সবই আমরা জানি। এখন কথা হচ্ছে এই এলিমেন্ট গুলো রয়ে গেছে এ টু জেড, আপনি এখন এ টু জেড কে একসাথে সরাতে পারবেন না, সেটাও একটা চ্যালেঞ্জ। তারপরে আপনি ধরেন যে বিপ্লব পরবর্তী অবস্থায় নর্মালি একটা বিভিন্ন অ্যাক্টর এবং বিভিন্ন সোশ্যাল, বিভিন্ন পলিটিক্যাল, বিভিন্ন ইকোনমিক অ্যাক্টর বিভিন্ন স্বার্থ নিয়ে চেঞ্জ সিচুয়েশনে তাদের কাজ করে, যার ফলে আগের যে স্ট্রিমটা ছিল সেই স্ট্রিমটা থেকে হঠাৎ করে একটা নতুন স্ট্রিমে যাওয়ার একটা চেঞ্জ বা একটা অ্যাব্রাপশন এখানে আছেই। তো এখানে একটা বড় ফ্যাক্টর যেটা হচ্ছে যে পুলিশ হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অন্যান্য রেভলিউশনে আপনি যদি ধরেন 90-তে পুলিশ কিন্তু ধ্বংস হয়নি, বা ইভেন আপনি ফ্রেঞ্চ রেভলিউশনের রেফারেন্স ধরেন, সেখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নষ্ট হয়ে যায়নি বা তাদেরকে ড্যামেজ করে দেওয়া হয়নি। বাট আমাদের জুলাই বিপ্লবের একটা বড় ফ্যাক্টর হচ্ছে এখানে যে সংস্থাটা আইন শৃঙ্খলা রক্ষার জন্য প্রাথমিকভাবে দায়ী, সেই সংস্থাটা ড্যামেজড হয়েছে। কারণটা কি? কারণ বিগত ফ্যাসিবাস্ট সরকার এই পুলিশের মাধ্যমে পুলিশের রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিল।
জনগণের যে অসন্তোষ, জনগণের যে নিপীড়ন, জনগণের যে একটা রাগ বা ক্ষোভ, সেটা এই পুলিশ বাহিনীর উপর বেশি পড়েছে। তো যার ফলে পুলিশ বাহিনীতে আপনারা জানেন অনেকে পালিয়ে গিয়েছে, অনেকে অনেক থানা অ্যাটাক হয়েছে, তাদের একটা ফিয়ার আছে, এবং তাদের যে অর্গানাইজেশন স্ট্রাকচার সেটা নষ্ট হয়েছে। এটার জন্য একটু সময় দরকার। আর একটা বড় ফ্যাক্টর হচ্ছে এই পরিস্থিতিতে জরুরি অবস্থায়, যেটা আমার সহবক্তা বলে গেলেন, যে সেনাবাহিনী অবস্থানটা আমি নিজে থেকেই বলবো, এরকম অবস্থায় সেনাবাহিনীকে আমি কখনো দেখিনি। আমি 30 বছর চাকরি করেছি, আমি 2-3 বার এরকম জরুরি অবস্থায় গিয়েছি, মানে 111-এ গিয়েছি। 111-এ আমরা প্রশাসন, সিভিল প্রশাসন এবং মিলিটারি প্রশাসন একসাথে, মানে এবং রাষ্ট্রের প্রতিটি অর্গান আমরা একসাথে একটা রাষ্ট্রের ক্ষমতা কিভাবে জনগণের উপর দেখাতে হয়, জনগণ বলবো না, যারা অন্যায় করে বা যারা আইন শৃঙ্খলা বহির্ভূত কাজ করে, সেই ধরনের জনগণের উপর কিভাবে রাষ্ট্রের ক্ষমতা অ্যাপ্লাই করতে হয়, সেই সুযোগটা আমরা পুরোদমে পেয়েছি প্রথম দিকে। পরের দিকে অবশ্যই শিথিল হয়ে গিয়েছিল বিভিন্ন স্বার্থের কারণে। এখানে সেনাবাহিনীর সেই অবস্থানটা আমি দেখছি না। এটা কি কারণে দেখছি হচ্ছে না, সেটা তো অবশ্যই সেনা প্রধান একটা ঘোষণা দিয়েছেন। এখন সেনা প্রধান এটা তত্ত্বাবধায়ক সরকারের সাথে একই সাথে একই কারণে দিয়েছেন কিনা, বহির্বিশ্বের বা রিজিওনাল কোনো পাওয়ার বা রিজিওনাল কোনো কান্ট্রির সাথে স্বার্থ রক্ষার জন্য করেছেন কিনা, সেটা একটা জাজমেন্টের ব্যাপার। এটা হয়তো বা সময় বলে দিবে। বাট পরিস্থিতি যেটা হচ্ছে, এই সেনাবাহিনীকে জনগণও প্রত্যাশা করে না, আমরাও প্রত্যাশা করি না, সেনাবাহিনীর সদস্য হয়ে পড়ি না। এবং তাদের এই আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় তাদের একটা ভূমিকা আছে, বিশেষ করে যখন পুলিশ বাহিনী ড্যামেজড অবস্থায় আছে, রিস্ট্রাকচার বা রিফর্ম হয়নি, সেই অবস্থায় তাদের রোলটা আরো বেশি হওয়া উচিত ছিল। তো সেটা আমরা দেখছি না। সেই কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবশ্যই একটা প্রভাব পড়বে। তো আমি আভ্যন্তরীণ ফ্যাক্টরের কথা বলছিলাম। তারপরে আবার যে পুরো নেশন ছাত্রদেরকে নিউক্লিয়াস করে সমস্ত রাজনৈতিক দল এবং জনগণ, সুশীল সমাজ সবাই একীভূত হয়েছিল এই 5ই আগস্টের বিপ্লবের সময়। বাট আমরা ধীরে ধীরে এখানে আমরা ডিসইন্টিগ্রেশন দেখছি। নির্বাচন একটা স্বার্থের, নির্বাচনের কবে নির্বাচন হবে বা নির্বাচনটা কত তাড়াতাড়ি হওয়া দরকার, না আরো দেরি হওয়া দরকার, রিফর্ম হওয়া দরকার, সেই বিষয়গুলো নিয়ে কম্পিটিং এন্টিটি তৈরি হয়েছে। তো এখানে যারা দেরি চাবে যে পরে নির্বাচন হোক, তারা কি দেশে একটা পরিস্থিতি করে এই পরিস্থিতিতে নির্বাচন করা সম্ভব নয়, এরকম ভাবে একটা সিচুয়েশন ক্রিয়েট করে যদি তারা এটা করে থাকে, তাহলে অবশ্যই সেটার প্রভাব দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর পড়বে। আরো একটা বড় ফ্যাক্টর যেটা হচ্ছে যে, ফ্যাসিবাদ সরকারের যে 16 বছরে তারা যে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করেছিল অবৈধ উপায়ে, সেই অর্থগুলো রয়ে গেছে। এবং সেই অর্থগুলো বাইরে থেকে হোক ভিতর থেকে হোক, যদি এই সরকারকে অস্থিতিশীল করার জন্য সেই অর্থ ব্যবহৃত হয়, আমার মনে হয় এটা একটা ডেঞ্জারাস সিচুয়েশন হয়ে যাবে। বা তাদের ক্ষমতা আছে এই অর্থ দিয়ে একটা অন্য ধরনের দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার। তো এই ইন্টারনাল ফ্যাক্টর গুলো যেরকম আছে, আবার আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য রিজিওনাল বা ইন্টারন্যাশনাল ফ্যাক্টরও আছে। কারণ এই আধুনিক বিশ্বে কমিউনিকেশন এত বেশি পাওয়ারফুল যে কোনো ইন্টারনাল ফ্যাক্টরি শুধু ইন্টারনাল ডোমেনের মধ্যে সীমাবদ্ধ থাকে না, এক্সটার্নাল ফ্যাক্টর দ্বারা ফুয়েল হয়। এখন আসে আমাদের এই বাংলাদেশের অবস্থান ইন্ডিয়ান ওশন, সাউথ এশিয়ান জোনে। এখানে কিন্তু ইউএস এর একটা ইন্টারেস্ট আছে, চায়নার ইন্টারেস্ট আছে, ইন্ডিয়ার ইন্টারেস্ট আছে এবং পাকিস্তানের ইন্টারেস্ট আছে। কারণ আপনারা জানেন যে এটি মহান নেভাল স্ট্র্যাটেজিস্ট সে 1880 সালে বলে গেছেন, হুএভার উইল কন্ট্রোল দ্য ইন্ডিয়ান ওশন হি উইল কন্ট্রোল দ্য ওয়ার্ল্ড। এখানে কারণও আছে, কারণ 80% কার্গো মানে শিপ বা মালামাল এই ইন্ডিয়ান ওশন দিয়ে 6টা চ্যানেলের জন্য এটার ভিতর দিয়ে ক্যারি ফরওয়ার্ড হয়। এবং লার্জেস্ট পপুলেশন, রাইজিং ইকোনমি, চিপেস্ট মার্কেট, সবকিছুই আছে। আচ্ছা, আমি বলে যাব। আচ্ছা, ঠিক আছে। তো এই কারণে ধরেন যে এই ইন্ডিয়ান ওশনে আবার ধরেন যে চায়নাকে কন্ট্রোল করার জন্য ইউএস এর ইন্টারেস্ট আছে। সেই ক্ষেত্রে
ইউএসএও চাইবে এই ইন্ডিয়ান ওশনে কন্ট্রোল রাখতে, চায়নাও চাইবে কন্ট্রোল রাখতে। চায়নার তো একটা স্ট্র্যাটেজি আছে, স্ট্র্যাটেজিক এনসার্কেলমেন্ট অফ ইন্ডিয়া অর ওশন অফেন্সিভ স্ট্র্যাটেজি, যেটার মাধ্যমে ইন্ডিয়া চায় না যে ইন্ডিয়ান ওশনে চায়নার আধিপত্য থাকুক। আবার পাকিস্তান চাইবে যে এই বেল্টে আপনি ইন্ডিয়ার সেভেন সিস্টারের এগেনস্টে তার যে কার্যক্রম আছে সেটার জন্য একটা চ্যানেল বা রুট হচ্ছে বাংলাদেশ হয়ে এই সেভেন সিস্টারে যাওয়া। সো ইন্ডিয়ারও চায়না পাকিস্তানেরও এখানে একটা ইন্টারেস্ট আছে যে এই বেল্টে একটা আপনার ডমিনেশন বা একটা কানেকশন থাকা। তো এখন যেটা হয়েছে, বাংলাদেশে যদি আওয়ামী সরকার না থাকে তাহলে কিন্তু এটা 71 পূর্ব একটা সিচুয়েশনে ইন্ডিয়া চলে গেছে। এখন যেটা হচ্ছে যে 71-এ যখন এটা পূর্ব পাকিস্তান ছিল, সেটা হয়তো স্ট্রঙ্গার এনিমি ছিল, পার্ট অফ বিগার পাকিস্তান। বাট এখন যেটা হচ্ছে বাংলাদেশ এগেনস্ট ইন্ডিয়া উইথ স্ট্রং সেন্টিমেন্ট এগেনস্ট ইন্ডিয়া, এটাও কিন্তু ওই পূর্ব পাকিস্তান পার্ট অফ গ্রেটার এনিমি চেয়েও এটা কিন্তু স্ট্রং একটা এনিমি হয়ে যাচ্ছে। এটাকে ইন্ডিয়া কোনোদিনও মেনে নিতে পারবে না, কারণ তার ইন্ডিয়ান ওশনে বাংলাদেশ যদি ইন্ডিয়ার হাতছাড়া হয়ে যায় তাহলে ইন্ডিয়ান ওশনে তার আধিপত্য বিস্তার এটা রোধ হবে। 2 নাম্বার হচ্ছে সেভেন সিস্টারকে যদি কেউ আলাদা করতে চায় তাহলে এটা একটা বেজ হিসেবে ব্যবহার করতে পারবে যদি ইন্ডিয়ার এগেনস্টে এখানকার গভর্নমেন্ট বা জনগণ কাজ করে। তো এই ফ্যাক্টরটার কারণে ইন্ডিয়া মরিয়া হয়ে গিয়েছে। কিভাবে মরিয়া হয়ে গিয়েছে এবং তারা এটা চেষ্টা করবেও। ইন নো ওয়ে তারা বাংলাদেশকে অ্যান্টি ইন্ডিয়ান কোনো বেজ বা অ্যান্টি ইন্ডিয়ান একটা এন্টিটি হিসাবে দেখতে পারে না। সেটা পারলে তার জন্য যেটা বললাম ইন্ডিয়ান ওশনের আধিপত্য এবং ওই সেভেন সিস্টেমে বিরাট ডেঞ্জার হবে। তো সেই ক্ষেত্রে তারা এটা চেষ্টা করেই যাবে এবং ওপারে তারা পলিটিক্যাল বিগত সরকারের ফ্যাসিবাদী সরকারের এলিমেন্টদেরকে তারা আশ্রয় দিয়েছে। এবং ইদানিং আমরা দেখছি সেনা প্রধান, যে প্রশ্নটা আসলো, সেনা প্রধান বিভিন্ন কথা বলছেন। উনি বলছেন রাজনৈতিক সরকার আসলে সম্পর্ক ভালো হবে। তো মিলিটারি ডিপ্লোমেসি বলে একটা কথা আছে, সেটা ডোমেইন আছে। হ্যাঁ সরি, ভারতীয় সেনাপ্রধানের কথাই বলছি, উনি এটা বলেছেন। তো মিলিটারি ডিপ্লোমেসির একটা ডোমেইন আছে, এটা খেয়াল রাখতে হবে যে এটা যেন পলিটিক্যাল ডোমেনে না যায়। উনার কথাগুলো কিন্তু পলিটিক্যাল ডোমেনে চলে গেছে, রাজনৈতিক সরকারের কথা উনি বলেছেন। হি ইজ নট সাপোজ টু বি কনসার্নড অ্যাবাউট দ্য পলিটিক্যাল গভর্নমেন্ট অফ দিস কান্ট্রি। রাদার সে বলতে পারে যে এখানে ওভারঅল টেরোরিস্ট সিচুয়েশন বা নিরাপত্তা ব্যবস্থা কোঅপারেশনের মাধ্যমে রিজিওনাল সিকিউরিটি এটাকে ডেভেলপ করা যায় কিনা, সেটা হচ্ছে তার ডোমেন। বাট সে পলিটিক্যাল ডোমেনে এসেছে। ওই কারণ একটাই যে এখানে একটা অস্থিতিশীলতা সৃষ্টি করা, এখানে একটা, কারণ তার স্টেটমেন্টের সাথে একটা প্রেশার আছে যে গ্রুপ এখানে কম্পিটিং অথরিটি যারা বলছে যে রাজনৈতিক সরকার বা নির্বাচন আগে হওয়া উচিত, তারা কিন্তু এই স্টেটমেন্টে কিন্তু তাদের ফরে যাচ্ছে। এবং এই ফরে যাওয়ার ফলে তারা কিন্তু এখানে এক ধরনের লিভারেজ পেয়ে যাবে ইন্ডিয়ান চিফের এই স্টেটমেন্টে, বা কোভার্টলি তারা একটা অ্যাপারেটাস পেয়ে যাবে যে আমাদের ফরে আছে। তো তার এই বক্তব্যগুলো, আর উনি যেটা বলছেন টেরোরিস্ট নিয়ে যেটা বলছেন, টেরোরিস্টের সংখ্যা কি? UN could not define what is terrorist because one man's terrorist is another man's hero. আপনি আজকে আমাদের মুক্তিযোদ্ধারা আমরা যদি হেরে যেতাম তাহলে ইতিহাসে টেরোরিস্ট হিসেবে ব্র্যান্ডেড হতো। ভিক্টরি অ্যান্ড ডিফিট দ্যাট অলসো ম্যাটার্স। হিটলার জিতে গেলে আমরা আজকে পড়তাম যে মানবতার মহান প্রবর্তক হিটলার, এটাই পড়তাম। সো এই কারণে UN টেরোরিস্টের কোনো সংজ্ঞা দিতে পারেনি। উনি যদি বলেন যে আমাদের দেশে টেরোরিস্ট হচ্ছে, উনি কোন ক্লাসিফিকেশনে কোন ক্যাটাগরিতে বলছেন? আমি তো বলবো আমাদের দেশে সবচেয়ে বড় টেরোরিস্ট হচ্ছে RSS এবং ইসকন, বিকজ one man's terrorist is another man's hero, and তার টেরোরিস্ট তার হিরো আমার টেরোরিস্ট হতে পারে। সো টেরোরিস্টের ডেফিনিশন এখন পর্যন্ত UN দিতে পারেনি। দিজ আর দ্য ক্রিটিক্যাল রিজন, বাট একটা ওয়ার্কিং ডেফিনেশন আছে, সেই ওয়ার্কিং ডেফিনেশন অনুযায়ী সবাই কাজ করে। এখন একটা ইন্ডিয়ান চিফ অফ আর্মি স্টাফ কোন প্রেক্ষাপটে আমাদের দেশ নিয়ে এত চিন্তিত হয়ে গেলেন আই এম নট শিওর। তবে এই প্রশ্নটা আপনি খুব চমৎকারভাবে তুলেছেন। আমার কাছে মনে হয় এগুলির ব্যাপারে আমাদের সরকার থেকে এসব জবাব চাওয়া উচিত এবং দ্বিপাক্ষিক আলোচনা করা উচিত। আপনার কাছে আমি আসছি,
জি, কয়েকজন দর্শককে যুক্ত করেছি, কর্নেল জহুরুল হাসান আপনার কাছে আসছি আমি। এই পর্যায়ে খুবই সংক্ষিপ্ত আকারে দর্শক আপনার না, এই ব্যাপারটাতে একটু আমি শেষ করতে পারবো একটা লাইন বলে, জি যে ইন্ডিয়ান সেনা প্রধানের স্টেটমেন্টকে এবং এটাকে স্ট্রংলি প্রতিবাদ করা উচিত, এবং হি শুড সে সরি। এই বিগ ব্রাদারলি অ্যাটিটিউডের জন্যই ইন্ডিয়ার এই অবস্থা এই রিজিয়নে, বিকজ তাদের নেহেরু ডক্ট্রিনে লেখা ছিল যে স্ট্যাবিলিটি অফ ইন্ডিয়া ডিপেন্ডস অন ইনস্ট্যাবিলিটি অফ নেইবার্স। সেটা নরসীমার সময় অনেক কমে এসেছে, কিন্তু এই ইন্ডিয়ান সেনাপ্রধান এবং বর্তমান সরকার এই ফ্যাসিবাদের নেতাদেরকে ওখানে। দর্শক আলোচনা শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন যে আসলে সেনাপ্রধান যা করছে সম্পূর্ণ আইন বিরোধী এবং সরকারকে ওভারটেক করে তিনি সবকিছু করতেছেন। ভারতের সেনাপ্রধান একের পর এক মন্তব্য করে যাচ্ছে, যেগুলো সেনাপ্রধান এই বাংলাদেশের সেনাপ্রধান বা বাংলাদেশকে তিনি অস্থিতিশীল করার জন্য এই কাজগুলো করে যাচ্ছে মনে হচ্ছে। তো এই সাবেক সেনা সদস্য, দুই সেনা সদস্য আলোচনা শুনেছেন আপনারা, তারা এই সেনাপ্রধানের উপর বিরক্ত এবং তার কার্যক্রমে বিরক্ত। তো তার বিরক্ত বোঝা যাচ্ছে যে সেনাপ্রধান আসলে সঠিক পথে নেই, তিনি সরকারের ওভারটেক হয়ে কাজ করছেন, যেগুলো দেশকে অস্থিতিশীল করবে। তিনি যে বলেছিলেন দেশকে অস্তিত্ব থাকবে না, তো আমাদেরকে বা রাজনৈতিক দলগুলোকে সতর্ক থাকতে বলেছেন। এখন সবকিছু মিলিয়ে স্পষ্ট হচ্ছে যে দেশের অস্থিতিশীল করার জন্য, অস্তিত্ব বিনষ্ট করার জন্য সেনাপ্রধান নিজেই হয়তো বা কাজ করতেছেন, এজন্য তিনি সবাইকে সতর্ক থাকতে বলেছেন।